नमस्कार सबाइके কৈলাস स्टाडी सेंटर तरफ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব জ্যাকবোর্ড ক্লাস 12 বাংলার অ্যান্সার কি, যেটা আজকে পরীক্ষা হয়েছে আজ 4 তারিখে। ঠিক আছে, তো আমরা এর সঠিক অ্যান্সার কিগুলো দেখে নিব। 40টা প্রশ্ন এসেছিল এমসিকিউ টাইপে, আর সম্ভবত এরকম ধরনের প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষাতেও আসবে। তো চলো আমরা দেখা যাক ভিডিওটা লেট না করে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী সময় বাংলার যা যে কিছু তোমাদের সিলেবাসে রয়েছে 12 ক্লাসে মানে 12 ক্লাসে, সেই বাংলাগুলো সম্পূর্ণ টোটাল সারাংশ ভিডিও ফুল যেটা তোমাদের মূল পাঠ রয়েছে সেগুলো পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করে বাকি যারা বন্ধু আছে ওদেরকে শেয়ার করবে নিশ্চয়ই, তাছাড়া ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাইকে শেয়ার করে দেবে। চলো এবারে অ্যান্সার কিগুলো আমাদের দেখা যাক। তো আজকের এই প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, যে প্রথমে যেটা রয়েছে, তো তোমাদের পরীক্ষা হচ্ছে SA1 মানে সাবমিট ওয়ানের এই যে বাংলার প্রশ্ন দেখুন। তো বলছে নিম্নলিখিত বস্তুনিষ্ঠ প্রশ্নগুলি 4টি বিকল্প দেয়া আছে, সঠিক উত্তরটি উত্তর বেছে নিয়ে দেবে, উত্তর প্রতীকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখো বলা হয়েছে যে সাহিত্য সম্রাট কাকে বলা হয়েছে। তো এটা যে দাগ দিয়েছে এটা স্টুডেন্টের দাগ দিয়ে, ঠিক আছে, এটা সাহিত্য সম্রাট সবাই যেন কাকে বলা হয়, বঙ্কিমচন্দ্র হবে। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র। 2 নম্বরে হচ্ছে যে কমলাকান্ত দপ্তর গ্রন্থটি কার লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা। ঠিক আছে, এরপরে যে প্রশ্ন রয়েছে বিড়াল প্রবন্ধটি কার লেখা, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রর লেখা, তাহলে এখানে এটা ঠিক হবে। এরপরে যে 3 নম্বরে যেটা 4 নম্বরে যেটা প্রশ্ন রয়েছে বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বঙ্গদর্শন হয়েছিল, কোন বঙ্গদর্শন। ঠিক আছে, আর নবপরিচয় বঙ্গদর্শন এটা পরে এসেছিল। এরপরে হচ্ছে যে বিড়াল প্রবন্ধটির বক্তাকে, তো বিড়াল প্রবন্ধটির বক্তা হচ্ছে কমলাকান্ত চক্রবর্তী, কমলাকান্ত চক্রবর্তী এটা হবে এর সঠিক উত্তর। আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি 12 ক্লাসের নিয়ে সন্ধ্যার সময়, যারা দেখে গেছিলো এই প্রশ্নগুলো আমি সব করিয়েছিলাম। ঠিক আছে, প্রায় 60-65 প্রশ্ন করিয়েছিলাম, তাছাড়াও ওখানে 116টা প্রশ্ন রয়েছিল, বাকিগুলোর উত্তর বলিনি। তো এগুলো সব করানো হয়েছিল। যেমন কমলাকান্তকে কে দুধ যোগান, তো প্রসন্ন গোয়ালিনী জাত দুধ যোগাতে। ঠিক আছে, এবারে পরের প্রশ্ন দেখো খুব সুন্দর দিয়েছে, প্রসন্ন গাভীটির নাম কি, তার নাম ছিল মঙ্গলা। যারা মূল টেক্সটটা পড়ে গেছিলো তাদের কোনো সমস্যা হয়নি। এরপরে এই যে লেখা আছে যে যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল, তো এই যে প্রশ্নটা রয়েছে 8 নম্বরে, এটার কিন্তু উত্তর হবে 1815 সালে হয়েছিল। ঠিক আছে, তো বিড়ালের মতে ধর্ম কি, না পরোপকারই পরম ধর্ম। এরপরে হচ্ছে যে দেখো আমি চোর বটে, বিড়াল কেন চোর হয়েছে না, এই প্রশ্নটা কালকে আমি করিয়েছিলাম, বারবার বলেছিলাম যে খেতে না পেয়েই বলে চোর হয়েছিল। ঠিক আছে, এরপরে প্রশ্ন আছে যে কারা চোরের অপেক্ষাও অধর্মিক, তাহলে বড় বড় সাধু না, যারা কৃপণ তারা। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে যে চোরের দণ্ড হয়, কাদের দণ্ড হয় না, কৃপণদের দণ্ড হয় না, দণ্ড হয় না, নেপোলিয়নদের নাই। এখানে লেখা আছে যে শতরঞ্জ কোন খেলা, তো এখানে দাবা বা পাশা হতে পারে। তারপরে যে রয়েছে যে এখানে যে লেজ ফোলা গৃহ মার্জরের রূপে যে ছোটা অন্যান্য অনেক মার্জর। ঠিক আছে, তো এখানে অনেক মার্জর মূর্ছা যায় বা নিদ্রা যায়। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে যেমন মার্জর কাকে বলা হয়েছে, তো এটা বিড়ালকে বলা হয়েছে, কাকে বলা হয়েছে, বিড়ালকে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে কমলাকান্ত কে, কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র, তার বঙ্কিমচন্দ্র ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। ঠিক আছে, এরপরে কমলাকান্ত দপ্তরের যে বিড়াল প্রবন্ধ সেখানে প্রশ্ন শেষ হলো। অন্য যে প্রশ্নটা রয়েছে, অন্য প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে হয়, খুব সহজ প্রশ্ন, 1841। মৃত্যু হয়েছিল 1841 নয়, এখানে ভুল বলছি, 1941 মৃত্যু হয়, 1861 তার জন্ম হয়। এখানে প্রশ্নর মধ্যে কোনো অপশন নেই। ঠিক আছে, প্রশ্নের মধ্যে কোনো অপশন নেই, এটা ভুল হয়েছে ওই অপশনগুলো দিতে। কত হবে, 1861 সালে জন্ম হয়, মৃত্যু হয় 1941 সালে রবীন্দ্রনাথের। এটা জ্যাকবোর্ড ভুল করেছে প্রশ্নটা। ঠিক আছে, তো তোমরা এটা কমপ্লেন করলে সবাই নাম্বারটা ফ্রি পেয়ে যাবে। স্কুলের স্যারদেরকে কালকে গিয়ে বলবে বা ফোন করে বলবে। রবীন্দ্রনাথের বাবার নাম কি, তো দেবেন্দ্রনাথ ঠাকুর। কী হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে জোড়াসাঁকো কোথায় ছিল, বর্ধমানে নয়, জোড়াসাঁকো ছিল কলকাতায় জোড়াসাঁকো। এরপরে যেমন প্রশ্ন রয়েছে যে রবীন্দ্রনাথ মূলত কি, দেখো রবীন্দ্রনাথ মূলত এই যতগুলো লেখা আছে, এখানে প্রশ্নটা করেছে ঠিক, কিন্তু অপশন দেওয়া উচিত ছিল সবগুলোই। উনি কবিও, উনি নাট্যকারও, উনি উপন্যাসিকও,
আর গল্পকারও, এই সব রচনাগুলোই করেছে। এরপরে জ্যাকবোর্ড কোনটা এর সঠিক অ্যান্সার মানবে সেটা তো ওই জানে, ঠিক আছে। রবীন্দ্রনাথের সাহিত্যের কোনোটা জায়গাকেই ছাড়েনি, সব জায়গায় সব কিছু লিখে গেছে, ঠিক আছে। এরপরে কথা আছে যে রবীন্দ্রনাথ কত সালে নোবেল প্রাইজ পায়? 1913 সালে। কত সালে পায়? 1913 সালে। এরপরে প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথের মায়ের নাম কি? মৃণালিনী দেবী, প্রথমেরটা হবে মৃণালিনী দেবী। এরপরে হচ্ছে এখানে একটা মিস্টেক হচ্ছিল, যেটা 22 নম্বর প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো 22 নম্বর প্রশ্নটা, এটা মৃণালিনী দেবী হবে না, মৃণালিনী দেবী ওনার স্ত্রীর নাম ছিল। এখানে কোনোটাই নয় হবে, ঠিক আছে, এদের কোনোটাই নয়, কেননা তার মায়ের নাম ছিল সারদা দেবী, ঠিক আছে। এরপরে যেমন ওরা কাজ করে কোন কাব্যের অন্তর্গত? আরোগ্য কাব্যের অন্তর্গত, ঠিক আছে, রবীন্দ্রনাথের কাব্য শেষের সময় লিখেছিল। এরপরে আছে যে আরোগ্য কাব্যটি কবে কাব্যটি রচনাকাল কত খ্রিস্টাব্দ? তো এই কাব্যটির রচনাকাল হচ্ছে 41, ঠিক আছে, একদম শেষের জীবনের সময় 41-এ মারাও গেছিল। যেমন ওরা কাজ করে কবিতাটি, ওরা কারা? তাহলে এরা চাকরিজীবী না শ্রমজীবী? ইয়েস। তাহলে মহাশূন্য বলতে কি বলা হয়েছে? আকাশকে বলা হয়েছে। এখানে শারিক শব্দের অর্থ কি? শারিক মানে হচ্ছে শরিক শব্দের অর্থ কি? তো শরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। এবারে যেমন কবে রাশিয়ায় ভ্রমণ করতে গেছিল রবীন্দ্রনাথ ভ্রমণ করতে গেছিল রাশিয়ায়, 1 মিনিট দাঁড়াবে, রাশিয়ায় ভ্রমণ করতে গেছিল কবি, এই যে 28 নম্বরে যেটা 1930 রয়েছে, ঠিক আছে। তো 1930 এই যে সালটা, এই সময়ে গিয়েছিল, ঠিক আছে। বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো তোমাদেরকে ভ্রমিত করার জন্যই দিয়েছে। এরপরে যেমন 29 নম্বরে তার ছদ্মনাম কি? তো নরেন তার ছদ্মনাম নাই, নরেন তো বিবেকানন্দর নাম ছিল। ভানু সিংহ হবে, ভানু সিংহ। কী নাম হবে? ভানু সিংহ হবে, ঠিক আছে। তো এখানে যেটা অপশানে সি নম্বর রয়েছে সেটা ঠিক রয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে যেমন ব্রিটিশ কবে তাকে নাইট উপাধি দিয়েছিল? তো 1915 সালে হবে। কবে হবে? 1915 সালে নাইট উপাধি দিয়েছিল। এছাড়াও আরও অন্য উপাধি পেয়েছিল, যেটা আমরা পরে ক্লাসে যেমন 31 নম্বরে কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? তো আমার সোনার বাংলা না, ডাকঘর না, চোখের বালি না। চোখের বালি তো উপন্যাস, কাব্যই নয় এটা হচ্ছে গীতাঞ্জলির জন্য। ডাকঘর একটা নাটকের নাম বটে তারপরে আছে প্রশ্ন যেমন 42 নম্বরে যে আজ তার কোনো চিহ্ন নেই, এটা ওরা কাজ করে ওই কবিতার অংশ বটে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে প্রশ্ন, যে এই যে 33 নম্বর প্রশ্ন, যে শব্দের মধ্যে পাশাপাশি দুইটি ব্যঞ্জন পৃথক ও পরবর্তী প্রভাব এই ব্যঞ্জনে পরিণত হয়। তো এইগুলো কিসে পরিণত হয়? এগুলো পরিণত হয় অপিনিহিতে, ঠিক আছে। আর তারপরে যে প্রশ্ন রয়েছে গ্রামারের প্রশ্ন, যেমন সমীভবন কয় প্রকার? তো সমীভবন দেখো, এই যে সমীভবন রয়েছে, সমীভবন 3 প্রকার হয় মূলত, ঠিক আছে, মূলত 3 প্রকার হয়। এরপরে ওই পেজটাই আবার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে 35 নম্বরে যে প্রশ্ন রয়েছে, ঠিক আছে, 35 নম্বরে যেমন প্রশ্ন রয়েছে যে কোন দুই শব্দের মধ্যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি দুইটি বিশ্লিষ্ট করে দিলে তাকে বলা হয়, কি বলা হয়? তাকে বলা হয় অবিশ্রুতি বা অপিনিহিতি বা সমীভবন বা স্বরভক্তি, ঠিক আছে। তো এখানে কি হবে? বিশ্লিষ্ট করে দিলে বলা হয় ওকে স্বরভক্তি বলা হবে, ঠিক আছে। আর পরের যে প্রশ্ন দেওয়া আছে যে মধ্যস্থ যে শব্দের মধ্যস্থ বা অন্তস্থ ইকার বা উকার যখন নিজের স্থান পরিবর্তন করে অব্যাহিত ব্যঞ্জনের আগের ভাগে বসে তখন তাকে বলা হয় সমীভবন বলা হয়, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন রয়েছে যেমন দুই বিজাতীয় সাদৃশ্য হলে কী হয়? উপমা অলঙ্কার হয়। এরপরে যেমন মেয়েটি দিন দিন লতার মতো বাড়ছে, তাহলে এখানে কি হবে? উপমা অলঙ্কার হবে। দিন দিন শব্দের অর্থ আলাদা আছে। এইবারে যেটা উপমা অলঙ্কার কত প্রকার হয়? তো উপমা অলঙ্কার হচ্ছে 4 বা 6 প্রকার, ঠিক আছে। তো এর মধ্যে মূলত 4 প্রকার, কিন্তু তার মধ্যেও ভাগ রয়েছে, তো 6 প্রকার হওয়া উচিত বটে। তারপরে বোর্ড কোনটা অ্যান্সার করছে এবারে দেখো। শ্লেষ অঙ্গ অলঙ্কার কত প্লাস? তো শ্লেষ অভঙ্গ শ্লেষ আর সভঙ্গ শ্লেষ 2 প্রকার হয়, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি অ্যান্সার কি, ঠিক আছে। এর মধ্যে 2-3টা হয়তো আলাদা কিছু জ্যাকবোর্ড অ্যান্সার মেনে নিতে পারে, তো সম্ভবত এগুলোই তোমাদের অ্যান্সার হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কমেন্ট করে জানাবেন আর তোমাদের 12 ক্লাসের কী কী প্রয়োজন থাকবে।